রবের কিংডমে যত দুষ্টু, দুরাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, ভ্রষ্টাচার এবং দুর্নীতিবাজ নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ফ্যাসিবাদী আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অবশেষে টনক নড়ল বিশ্বের কিছু মোড়লদের। কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ৪৯ নম্বর সূরা আল হুজুরাতে ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। এই যে জাস্টিফিকেশন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, এই জাস্টিফিকেশন যদি 50 বছরের এই বাংলাদেশের ইতিহাসে এটি থাকতো, তাহলে কোনোদিন মানুষকে অনুতপ্ত হতে হতো না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, যখন আল্লাহ তোমাদের থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা মানুষকে খুন করবে না এবং নিজেদের ঘর থেকে তাদেরকে বের করে দিবে না, কিন্তু এই কাজ তোমরা জেনে শুনে করে যাচ্ছ, আর কোরআনের কিছু আয়াত তোমরা মানো আর অধিক আয়াতগুলি তোমরা অমান্য করে চলো। আমাদের দেশে গুম, খুন এবং হত্যার যে রাজনীতি আমরা দেখে আসছি অতীতকাল থেকে, সেই খুনি স্বৈরা শাসক এরশাদের যুগে, খুনি খালেদা জিয়ার যুগে, খুনি হাসিনার যুগে আরো একটু বেশি। কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা তো পরস্পর ভাই ভাই হয়ে থাকে, অতএব তোমরা তোমাদের দু ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। এই আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টি এবং জামাত শিবির, যারা এরা একসাথে জোট বেঁধেছে, এই শরিক দল, এরা একে অপরের ভাই বোন হিসেবে পরিচয় দিতেই রাজি না। বিএনপি আওয়ামী লীগকে ভালোবাসে না, আওয়ামী লীগ বিএনপিকে ভালোবাসে না, জামাত শিবির ভালোবাসে না হিফাজতকে, হিফাজত ভালোবাসে না জামাত শিবিরকে। এইভাবে আমাদের দেশে সবাই বাংলাদেশি হয়েও এরা নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ব সেটি শেষ করে ফেলেছে। আর সবচেয়ে বেশি এই শেষ করার পিছনে কাজ করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। গত এক যুগ ধরে এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেই যা বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা সংগঠিত হয়নি। আমরা সবাই জানি আজ 2020 সাল। এই মুহূর্তে দেশের প্রধান আসনে যে মেয়েটি বসে আছে, সেই মেয়েটির বাবা শেখ মুজিবুর রহমান, আর এই মেয়েটি হচ্ছে একজন ভোট চোর, ভোট ডাকাত এবং খুনি। 2008 সালে সেনাবাহিনীর সাজানো নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রথমেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরতে নীল নকশা প্রণয়ন করে এই খুনি হাসিনা এবং তার সরকার। তাবেদার গণমাধ্যমের চাটুরিকতায় সাংবাদিকদের আনা হয় সামনের কাতারে। সরকারের চাপে কিছু সাংবাদিক তারা আত্মসমর্পণ করে চুপ হয়ে যায়, কিছু দেশ ছেড়ে চলে যায়। বিচার বিভাগকে কুক্ষিগত করে শুরু হয় বিরোধী দলের উপর দমন নিপীড়ন। 2013 সালের মে মাসে হিফাজত ইস্যুকে পুঁজি করে বন্ধ করে দেওয়া হয় বিরোধী মতের বেশ কয়েকটি গণমাধ্যম। অনেক পত্রিকাও বন্ধ হয়ে যায়। 2010 সালের জুন মাসে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় এবং মাহমুদুর রহমানকে ধরেও নিয়ে যায়। আবার 2013 সালে পত্রিকাটি বেআইনিভাবে বন্ধ করে দেয় এই ফ্যাসিবাদী সরকার। এরপর থেকে পত্রিকার প্রেস দখলে আওয়ামী লীগ তাবেদার পুলিশ নিজেদের কন্ট্রোলে
করে নিয়েছে। একটু চিন্তা করে দেখুন, দেশের যে সমস্ত লোকদেরকে আওয়ামী লীগ অপছন্দ করে তাদেরকে গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, হত্যা হতে হয়েছে। 7 খুনের ঘটনা আমরা সবাই জানি, পিলখানার ঘটনা আমরা সবাই জানি, শ্যাপলা চত্বরের ঘটনাও আমরা সবাই জানি। আবার সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী থেকে শুরু করে অনেক তরুণদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে। আবার অনেকে ওপারে চলে গেছে, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। এই ভারতের ব্যাপারে খুনি হাসিনার কথা হলো, ভারতকে যা কিছু দিয়েছি চিরকাল মনে রাখবে। কেন আপনি দিয়েছেন? আপনাকে দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনি তো জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারই নন। আবার তার যারা চাটরিকতা করে তাদের কেউ বলছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর, আবার কেউ বলছে ভারতের সাথে রক্তের সম্পর্ক বাংলাদেশিদের। তো শেখ হাসিনার প্রভু রাষ্ট্র ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে কখনো গুম হতে হয়েছে, না হলে দুর্বৃত্তদের দিয়ে হত্যা করা হয়েছে। সবশেষ জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষার বিরুদ্ধে ফেসবুকে একটু স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটের সেই বুদ্ধিজীবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের গুন্ডারা এবং ইসকনের কিছু সদস্যরা। একটু চিন্তা করে দেখুন, এদেরকে তারা অপছন্দ করে। 2018 সালের ডিসেম্বরের মধ্যরাত্রে নির্বাচনে সেনাবাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ আর ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদের দিয়ে ব্যালট বাক্স ভরে এমন হিটলারের সেই গেস্টাপো বাহিনীর মতো জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। দেশ কোথায় চলে গিয়েছে? দেশকে তারা ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছে শুধু নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। গত 1 যুগ ধরে এমন অনেক অপকর্ম নির্বিচারে করে গেলেও নিজেদের স্বার্থেই আওয়ামী লীগের সমালোচনা করেনি ভারতের হিন্দুত্ববাদ সরকার বা আমেরিকা সহ পশ্চিমা কোনো রাষ্ট্র। বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিত্ব করার দাবিদাররাও গত 1 যুগে সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অত্যন্ত নির্লজ্জভাবে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছে, যা আমরা দেখতে পেয়েছি এবং আমাদের গোচরে রয়েছে। আজ মানবাধিকার সংগঠনগুলোর অবস্থাও গত 1 যুগে অত্যন্ত যাচ্ছে তাই হয়ে গেছে এবং সুলতানা কামাল চক্রবর্তীর নেতৃত্বাধীন আইন ও সালিশ কেন্দ্র বিএনপির আমলে র্যাব এবং পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যত সোচ্চার ছিল, আওয়ামী লীগের অন্ধকার সময়ে ততটাই তারা চুপ রয়েছে। দুর্নীতিতে আওয়ামী লীগ সরকার পূর্বে সকল রেকর্ড অতিক্রম করলেও দায়সারা প্রতিবেদন প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করেছে তথাকথিত দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। আমেরিকা বিশ্বব্যাপী তাদের নিয়ন্ত্রণ প্রসারিত করতে ওয়ান ওয়ার্ল্ড টেররের ছলে গত 1 যুগেরও বেশি সময় ধরে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে বিভিন্ন সময় সমর্থন জুগিয়েছে শেখ হাসিনা এই খুনি সরকার এবং তার দলবলেরা। ফলে এতদিন আমেরিকার নেক নজরেই ছিল শেখ হাসিনা এবং তার দলবল। মানবাধিকারের চরম লঙ্ঘন করলেও এই খুনি হাসিনার প্রশংসা করতে কার্পণ্য করেনি সাম্রাজ্যবাদী আমেরিকা। ফলে কি হয়েছে? দক্ষিণ এশিয়ার আমেরিকার কৌশলগত বন্ধু ভারতকে দিয়ে বিভিন্ন সময় সরাসরি সহায়তা করেছে তারা এই খুনি হাসিনার জুলুমকে তারা টিকিয়ে রেখেছে। বিগত কয়েক মাসে বাংলাদেশের সাথে চায়নার যে বন্ধুত্বের হাত বাড়ানোর খবর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি বা ভারতের মতো হিন্দুত্ববাদী অক্ষশক্তি একটু নড়ে চড়ে বসেছে। নিজেদের স্বার্থের ব্যাঘাত ঘটতে পারে আশঙ্কায় এখন তারা আওয়ামী লীগের সাথে নতুন করে দেন দরবার শুরু করেছে। একই সাথে স্বার্থের ব্যাঘাত ঘটায়
এখন তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী মুখোশ উন্মোচন করতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহখানিক আগে বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন প্রমাণ এনে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের চিঠি দিয়েছে সেনেট। শীর্ষ র্যাব কমান্ডারদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতের নির্মম নির্যাতনের তথ্য প্রমাণের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপের চিঠি লিখেছেন উভয় দলের প্রভাবশালী 10 জন সদস্য। দেরিতে হলেও অবশেষে তাদের ঘুম ভেঙেছে। চিঠিতে বলা হয় 2015 সালের পর থেকে 400 জনেরও বেশি মানুষকে বিনা বিচারে খুন করেছে র্যাব। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের এবং অর্থমন্ত্রী স্টিভেন নুচিনকে উদ্দেশ্য করে এই চিঠি দেন তারা। চিঠিতে সেনেটররা বলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও অন্যান্য পন্থায় মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে র্যাবের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগের ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়নেরই অংশ বলে প্রতীয়মান হয়েছে এবং এসব ক্ষেত্রে র্যাবকে কখনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। 2009 সালে জানুয়ারি মাসে খুনি হাসিনা ক্ষমতায় আসার পর র্যাবের নেতৃত্বে নতুন করে আবার গুমের ঘটনা শুরু হয়। বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রাম দমনের নামে মানবাধিকার লঙ্ঘন ফ্যাসিবাদী সরকারকে সুরক্ষা দিতে র্যাব কর্তৃক গুম, খুন ও ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের গল্পের আড়ালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নূতন মাত্রা পায়। বিরোধী নেতাদের গুম ও খুনের অভিযোগ রয়েছে অগণিত। দেশে কথিত ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের গল্পের আড়ালে কি সব ঘটানো হয় এ সব জাতি জেনে গেছে। র্যাবে আসা সেনা সদস্যদের কথিত বন্দুকযুদ্ধের নামে বিরোধী নেতাকর্মীদের খুন এবং গুম করায় উৎসাহিত করতে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। চিন্তা করে দেখুন এগুলি কত নোংরা মন মানসিকতা থাকলে খুনি হাসিনা তার দলবলদের জন্য করতে পারে। গুম খুনে অনুপ্রেরণা দানকারী রাষ্ট্রীয় পদক প্রাপ্তির জন্য বরং নিজেদের গর্বিত মনে করে র্যাবে আসছে যারা সেনা সদস্য তারা গর্ব মনে করে। খুনি হাসিনা সরকারের আমলে র্যাবের এক সময়ের উপপ্রধান জিয়ার নামটি গুম খুনের জন্য মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। 2013 সালে সরকার বিরোধী আন্দোলনের এবং নেতাদের গুম এবং খুনের নেতৃত্ব দেয় র্যাব, আর এর মূল দায়িত্ব পালন করেন তখনকার র্যাবের উপপ্রধান জিয়া। মনে করা হতো র্যাবের জিয়া মানেই গুম খুনের নায়ক, রাষ্ট্রীয় খুনি বাহিনীদের কমান্ডার। 2010 থেকে এ পর্যন্ত র্যাবের নেতৃত্বে বিরোধী দলগুলোর বহু নেতা কর্মীগুলোকে গুম করা হয়েছে, যাদের খোঁজ আজও মেলেনি। খুনি হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে এবং গুম এবং খুনের দায় ঘুরে ফিরে জিয়ার মতো র্যাবের নেতৃত্বে আসা বাহিনীর সদস্যদের উপরই বর্তায়। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির ঢাকা চলো কর্মসূচি বানচাল করতে এবং বিরোধী দল নিধনের মূল হাতিয়ার ছিল সেনাবাহিনীর থেকে আসা জিয়ার নেতৃত্বে গঠিত ইউনিট। এছাড়া 2013 সালের 5 মে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে রাস্তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে অভিযানও পরিচালিত হয়েছিল 3 জনের নেতৃত্বে। জাতি এদেরকে মনে রেখেছে। এদের মধ্যে তৎকালীন বিডিআর প্রধান এম এ আজিজ, বর্তমান সেনা প্রধান, আজ 2020 সাল। র্যাবের তৎকালীন উপপ্রধান জিয়া ছিল সেনাবাহিনী থেকে আসা, অন্যজন ছিল ঢাকা তৎকালীন পুলিশ কমিশনার এবং আজ 2020 সাল বর্তমান আইজি বেনজির আহমদ। এখানে উল্লেখ্য যে বেনজির আহমেদ 2015 সালের 7 জানুয়ারি থেকে 2020 সালের 15 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে।
র্যাবের ডিজি থেকেই বেনজির আহমেদ সরাসরি পুলিশের আইজি হয়েছে, তাকে বানানো হয়েছে। বর্তমান র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি চলতি বছরের 15 এপ্রিল থেকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। গুম হওয়া মানুষদের পরিবারগুলো সমন্বয়ে মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি হয়েছে। মায়ের ডাক সংগঠনের অনেক পরিবার আপনজনদের ধরে নিয়ে গুম করার পিছনে র্যাবকে দায়ী করেন। তাদের অনেকের দাবি, র্যাবের তৎকালীন উপপ্রধান জিয়ার নেতৃত্বে এসব গুম সংগঠিত হয়েছে। মানবাধিকার কর্মীরা বলেছেন, র্যাবের শীর্ষ কমান্ডারদের উপরই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সেনেটের সদস্যরা দেরিতে সাড়া দিলেও এর ইতিবাচক ফলাফল রয়েছে। তারা বলছেন, ক্রসফায়ার, গুম বা নির্যাতনের শুধু র্যাবের শীর্ষ কর্মকর্তারাই নন, পুলিশ বা এসব গুম খুনে জড়িত রাজনৈতিক ব্যক্তিদের তালিকাও করেছেন এবং করার জন্য তালিকা করেও তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দরকার বলে মনে করেন। এখন চিন্তা করে দেখুন, একটি দেশ কত চড়া দামে অর্জন হয়েছে, সেই দেশটি শেষ করার পিছনে যারা কাজ করেছে, সেই খুনি এরশাদ, সেই খুনি খালেদা আর বর্তমান খুনি হাসিনা। এখন এই দেশে যদি আপনি আমি সত্য বিধান কায়েম না করতে পারি, তাহলে আপনাকে আমাকে একদিন পিষে মরতে হবে। এই জালেমদের জুলুমের হাত এত বেশি লম্বা যে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত রয়েছে এদের হাত। এরা নিজেরা বাঁচতে চায় আর এদের অপছন্দের লোকদেরকে এরা খুন করতে চায়। এরা বর্তমান যুগের খুনি। কেউ মারা গেছে, কেউ জীবিত আছে, এরাও একদিন মারা যাবে। এই খুনিদের সাথে আপনাকে উঠতে হবে। যদি আপনি খুনি স্বৈরা শাসক এরশাদকে পছন্দ করেন, কিয়ামতের মাঠে তার সাথে আপনাকে উঠতে হবে। এটি এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতে লেখা রয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আর আপনারা যারা বিএনপি করে নিজেদেরকে মনে করছেন আপনারা খুব ভাগ্যবান, আপনাদের সকলকে খুনি খালেদা জিয়ার সাথে উঠতে হবে। সেই গ্রেনেড হামলার কথা আর 63টি জেলাতে বোমা বিস্ফোরণ করানো, এগুলি সব পরিকল্পনাকারিনী হচ্ছেন সেই খুনি খালেদা জিয়া। আর পিলখানার ঘটনা, 7 খুনের ঘটনা, লগি বৈঠকের তাণ্ডব, শ্যাপলা চত্বরের ঘটনা, বিগত 1 যুগ ধরে যত মানুষ এই দেশে গুম খুন হত্যা হয়েছে, এজন্য আপনারা যারা আওয়ামী লীগকে পছন্দ করছেন, খুনি হাসিনাকে পছন্দ করছেন এবং তার সাথে জোট বেঁধেছেন, আপনারা সবাই তার সাথে উঠবেন। আর আমি মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি। আমি কোনোদিন এরশাদের সাথে, খালেদার সাথে, হাসিনার সাথে পরকালে অন্তত উঠব না। আর এই কালে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ এরা সবাই খুনি। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি নবী রাসূলদের সাথে যদি উঠতে চান, আপনাকে মুসলিম মুমিন হতে হবে। আর যদি খুনিদের সাথে উঠতে চান, তাহলে আপনার দুর্নীতিবাজ হয় যথেষ্ট।